ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ভোটের দিন মাঠে থাকবে সেনাবাহিনী। আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। যে আচরণবিদ্যা সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী। যতগুলো পেজ আছে ব্যান করতে হবে। নির্বাচনের মাঠকে নষ্ট করার একটা সময় সম্ভাবনা আছে এই গ্রুপগুলো। আমাদের এই সহনশীলতা বুঝিয়ে রাখতে না পারি তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেই। ডাকসুর মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানোর প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ। 28 আগস্ট চাকসুর তফসিল ঘোষণা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌতুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের সময় নিয়ে জটিলতা চায় না বিএনপি। কেউ বয়কট করলে নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাহুদ্দিন। ভোটের তারিখ নিয়ে আপত্তি নেই এনসিপির, বিচার সংস্কারে গুরুত্ব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু। খায়রুল হকের রায়ের ত্রুটি তুলে ধরলেন আইনজীবীরা। বিচারিক প্রতারণার অভিযোগ, শুনানি কাল পর্যন্ত মুলতবি। উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। গাজীপুরে ডিপ্লোমা ডিগ্রিধারীদের সড়ক অবরোধ। 3 দফা দাবিতে শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। সীমান্তে বিএসএফের গুলিতে 7 মাসে নিহত 22 বাংলাদেশি, 16 বছরে 607 জনকে হত্যা। আলোচনায় কাজ না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগও তোলেন তারা। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। এদিকে নিজেদের মধ্যে সংঘাতে তৃতীয় পক্ষের সুযোগ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রার্থীরা বলেন, প্রতিশ্রুতি নয়, পরিবর্তনই প্রতিজ্ঞাবদ্ধ তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক ইনশাআল্লাহ। কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে গ্রন্থাগার থেকে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণা শুরু করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্রচারণার প্রথম দিনেই শিবিরের ব্যানার নষ্ট করার অভিযোগ করেন তারা। আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারই অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা, আমাদের যে পোস্টার, সেই পোস্টারের বিকৃতি, আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে শহীদ, আমার জুলাইয়ের যে আহত, তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ ও ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসক কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিদ্যা সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী। কমিশন জানায়, পরিবেশ সুষ্ঠু রাখতে ভোটের দিন থাকবে সেনাবাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা। আর উপাচার্য জানায়, বিশ্ববিদ্যালয় কাজ করছে নির্বাচন কমিশনের অধীনেই। কার্যটা এখন তাদের অধীনে পরিচালিত হচ্ছে প্রশাসন, এবং তাদের সাথে কথা বলে নিয়মিত যোগাযোগ রেখে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব। আমাদের এই সহনশীলতা বুঝিয়ে রাখতে না পারি তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। এবারের ডাকসু নির্বাচনে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমিশনের যাচাই বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 38 জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময় 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রার্থীরা আবেদন করেছেন। এদিকে 28 আগস্ট ঘোষণা করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল।
দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম 5 দিন বাড়ানো হয়েছে। 31 আগস্ট পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। ভোট কেন্দ্র হল থেকে স্থানান্তর করে একাডেমিক ভবনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে থাকবে ছবিযুক্ত ভোটার তালিকা। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। রাকসু যদি কোন দল বা মতের এজেন্ডা বাস্তবায়ন করে তাহলে রাকসু হলো কিভাবে? 15 তারিখে অন ডেতেই নির্বাচন হইতে হবে। এর মধ্য দিয়ে ইতিপূর্বে যেভাবে 2 বার শিডিউল রিঅ্যারেঞ্জ হয়েছে সেইভাবে শিডিউল রিঅ্যারেঞ্জ করা যেতে পারে যদি আসলেই বাস্তবতা এরকম থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল 28 আগস্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী 28 তারিখ বিকেল 3টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অডিটোরিয়ামে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন 20 জন। আমাকে বললো যে আসলে আপনি প্রস্তাবকের রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তার যে আইডি কার্ডের ফটোকপি এটা সংযুক্ত করে জমা দিলে কালকে সেটা ঠিক হয়ে যাবে। 27 আগস্ট আপিলের শুনানি ও রায় শেষে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে জাকসু নির্বাচনের প্রচারণা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ঠুনকো বাহানায় কেউ আগামী নির্বাচন বয়কট করলে তারা নিজেরাই মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সবার ঐক্যমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে, তাদের অধীনে রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন হবে, এ নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। জামাতের সঙ্গে জোট হচ্ছে না সাফ জানিয়ে সালাউদ্দিন আহমেদ জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনী জোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আবহ তৈরি হয়েছে ভোট যুদ্ধের। তবে কিছু রাজনীতিকের বক্তব্যে ফুটে উঠছে মতভিন্নতা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ যখন নির্বাচনমুখী তখন ভোটের মাঠে যারা ভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করবে তারাই ছিটকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, ভোটে অংশ নেয়া বা না নেয়া প্রত্যেকের স্বাধীনতা, তবে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে 2-1টি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। রাজনীতি, নির্বাচন ও জুলাই সনদ সহ নানা বিষয়ে গুলশানে নিজ বাসায় গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, জামাতের সাথে গাঁটছড়া বাঁধার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জোটে আসতে পারেন। তবে নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব সেটা সবকিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারেই আস্থা রাখতে চায় তার দল, এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। এই সরকার বৈধভাবেই চলছে, সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন ঘোষণা প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। জুলাই সনদের অঙ্গীকারনামার কিছু বিষয়ে অযৌক্তিক মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন মনে করেন, সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আশা করি সেখানে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির, তবে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় দলটি। দুপুরে রাজধানীর মানিক মে এভিনিউতে গুম হওয়া ব্যক্তি ও আয়নাঘরে নির্যাতন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। বিগত সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা।
ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। সব রাজনৈতিক দল, সব পক্ষ, সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না। ওই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। বিভিন্ন ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন অনড় অবস্থান অনিশ্চিত করে তুলতে পারে গণতান্ত্রিক যাত্রা। আলোচনার মাধ্যমে মতভিন্নতা কমিয়ে আনার তাগিদ তাদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। সংস্কার, জুলাই সনদ, নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিতর্ক। সংবিধানের উপর জুলাই সনদের প্রাধান্য, সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে, ঐকমত্য কমিশনের এমন কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। এছাড়া পিআর পদ্ধতিরও বিরোধী দলটি, যদিও এই পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর। অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রশ্নে অনড় এনসিপি। পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না। যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। এসব শর্তের মারপ্যাচ কেবলই রাজনৈতিক কৌশল, নাকি রাজনীতিকে নিয়ে যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে, উঁকি দিচ্ছে এমন সব প্রশ্ন। এটা এক ধরনের রাজনৈতিক কৌশল। নির্বাচন না হওয়ার মধ্যে কারোর জন্য কোনো লাভ নেই। সুতরাং আমার ধারণা ওই ভুলের দিকে তারা যাবে না। রাজনীতি হয়তো চ্যালেঞ্জের মুখে পড়বে, সেই চ্যালেঞ্জ থেকে অন্য শক্তির হাতে ক্ষমতা চলে যেতে পারে, অথবা রেডিক্যাল ইসলামিস্ট যারা তারা হয়তো ক্ষমতা দখল করতে পারে, চেষ্টা করতে পারে, যেটা হয়েছে অনেক দেশে। বিশ্লেষকরা মনে করেন অনড় থাকলে লাভ হবে না কোনো পক্ষেরই। তখন ইউনুস তার মাইন্ড চেঞ্জও করে ফেলতে পারে যদি শেষ পর্যন্ত তারা অনড় থাকে। এটা হবে লস গেইন। হয়তো রিয়েলাইজেশন তাদের মধ্যে আসবে যে রাজনীতি যদি ঠিক না থাকে সবাই কম বেশি এফেক্টেড হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে অনেক কিছুরই সুরাহা সম্ভব। আমার হাত খুলতে চাই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, এমন প্রস্তাবের সঙ্গে 89% মানুষ একমত বলে তথ্য উঠে এসেছে সুজন পরিচালিত একটি জরিপে। একটি আলোচনা অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন এই জরিপের তথ্য তুলে ধরে। সুজন জানায়, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে 90% মানুষ, আর 87% মানুষ সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন চায়। আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাসুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিণত হবে। সংস্কারটাকে কেন এত রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো ইতিহাসের শিক্ষা হইলে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর সদুত্তর না পাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার দলটির সূত্র জানা যায়, দল সন্তুষ্ট না হওয়ায় বিকেলে ফজলুর রহমানের পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে দেওয়া চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধে অবদান বিবেচনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। একই সঙ্গে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দলের মর্যাদা ও নীতিমালা যেন ক্ষুণ্ণ না হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তাকে। এর আগে ফজলুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে বলেন, বিএনপির কোনো ক্ষতি হয় এমন কোনো কথা ও কাজ তিনি করেননি এবং করবেনও না। দল থেকে সুবিচার পাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুরু হলো আইনি লড়াই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের ত্রুটি তুলে ধরেন বিএনপি জামায়াতের আইনজীবীরা।
শুনানিতে বলেন, রায়ে বিচারিক প্রতারণা করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। যে বিচারপতিরা বিপক্ষে ছিলেন তাদের বঞ্চিত করা হয় বলেও তুলে ধরা হয় আপিল বিভাগে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। 2 যুগ আগে আপিল বিভাগের এক রায়ে বাতিল করা হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের ওই রায়ের পর থেকে দেশের গণতন্ত্র ধ্বংস শুরু হয়। সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে যার শেষ পেরেক মারে আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 5 ব্যক্তি, যার শুনানি শুরু হয় মঙ্গলবার। এদিন শুনানিতে খায়রুল হকের দেয়া রায়ের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, হাইকোর্ট আপিল বিভাগ মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মামলা শুনেছেন 12 জন বিচারপতি। এর মধ্যে মাত্র 4 জন বিচারপতি তত্ত্বাবধায়কের বিপক্ষে ছিলেন, আর আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চের মধ্যে 3 জন তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিলেও 4 জন ছিলেন বিপক্ষে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বাতিলের পক্ষে রায় দেয়া 4 বিচারপতিকে পরে একে একে প্রধান বিচারপতি করা হয়, বঞ্চিত করা হয় তত্ত্বাবধায়কের পক্ষে থাকা বিচারপতিদের। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন। যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে আরও 2 মেয়াদে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেয়া হয়। এটি আইনের দৃষ্টিতে কোনো রায় নয়, তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এর আগে সংবিধানের ৫ম সংশোধনীর রায়ে হাইকোর্ট বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে আগের রায়ে প্রতারণা করা হয়েছে। এ রায়ের পর তত্ত্বাবধায়কে ফেরার দরজা খুললেও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি না হওয়ায় আটকে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আসন কমানোয় বাগেরহাটবাসী ইসির সমালোচনা করলেও বাড়ানোর কারণে খুশি গাজীপুরের মানুষ। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তির শুনানিতে ইসিকে অভিনন্দন জানান তারা। তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের 27টি আসনের 3 শতাধিক দাবি আপত্তির শুনানি হবে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বাগেরহাটের আসন কমানোই ক্ষোভ জানান আপিলকারীরা। উল্টো দিকে আসন বাড়ায় ইসির প্রশংসায় পঞ্চমুখ গাজীপুরবাসী। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ের তৃতীয় দিনের শুনানিতে ছোটখাটো কিছু অভিযোগ তুলে ধরলেও গাজীপুর এলাকাবাসী বলেন, আসন বাড়ানো ইস্যুতে কমিশনের পাশে থাকবেন তারা। বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। জনসংখ্যার পুনর্বিন্যাস বিভাজনের ভিত্তিতে যেভাবে ওনারা এই আসনগুলো পুনর্বিন্যাস করেছে, সেটা জাতির জন্য একটি মঙ্গলজনক। আমাদের প্রধান দাবি ছিল যে আমরা আবার পূর্বের ন্যায় আমাদের 4টি আসন ফিরিয়ে দিয়ে আমাদের পুনর্বাসন করা, সংসদীয় আসন ফিরে দেওয়া। এদিন ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের 27টি আসনের শুনানি হয়। এর মধ্যে সবচেয়ে বাগড়া বাঁধে ঢাকা 1 আসন নিয়ে। ঢাকা যেন ওই 2008 সাল পর্যন্ত যে অবস্থা ছিল ওই অবস্থায় দোহারকে যেন ঢাকা 1 আসন ঘোষণা করা হয়, আর নবাবগঞ্জকে যাতে ঢাকা 2 ঘোষণা করা হয়। কামরাঙ্গীর চর, সাভারের 3টা ইউনিয়ন এবং ক্যানিগঞ্জের 5টা ইউনিয়ন নিয়ে যে সংসদীয় আসন ঢাকা 2 গঠিত হয়েছিল পূর্বে, সেই আসনে আমরা থাকতে চাই। বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে জলদস্যুদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। সন্ধ্যায় গজারিয়ায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। 3 দিন আগে গজারিয়ার দুর্গম চরাঞ্চলে চালু হয় পুলিশের অস্থায়ী ক্যাম্প। মঙ্গলবার বিকেলে ক্যাম্পটি লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। 2 পক্ষের মধ্যে আধা ঘন্টা ধরে চলে গোলাগুলি। পুলিশ বলছে, ডাকাত দলের কাছে থাকা অস্ত্রগুলো 2024 সালের 5 আগস্ট থানা থেকে লুট করা। পরে অপরাধীদের গ্রেফতারে যৌথ বাহিনীকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আলাদা দাবি দেওয়া ঘিরে স্নাতক প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে তৈরি হয়েছে পাল্টাপাল্টি অবস্থান। গাজীপুর ও রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিতে অচল হয়ে পড়ে সড়ক, বিপাকে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যার পরে কর্মসূচি তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আলাদা আলাদা দাবি নিয়ে প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ। মঙ্গলবার বিকেল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিজেদের 7 দফা দাবি নিয়ে গাজীপুর চৌরাস্তা অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সড়ক। তাদের দাবি, বুয়েট, রুয়েট ও চুয়েটের থেকে পাশ করা প্রকৌশলীরা এই পদে পরীক্ষা দিতে আগ্রহী হওয়ায় হুমকিতে রয়েছেন তারা। যদিও 2 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার হলে স্বাভাবিক হয় যান চলাচল। অপমাননা, অসম্মানজনকভাবে, ন্যাক্কারজনকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্থা করছে, ছোট করছে, তার প্রতিবাদ বিক্ষোভ মিছিল। নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়াররা মব সৃষ্টি করে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এদিকে 3 দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এ সময় তারা বলেন, এই আন্দোলন প্রকৌশল খাতের উন্নয়নের জন্য। এ সময় নিজেদের দাবির জায়গা পরিষ্কার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গ্রেড ছিল 11তম গ্রেড পর্যন্ত, সেটা জোর করে সেটা 10ম গ্রেড নিয়ে এখন হচ্ছে কি 10ম গ্রেড থেকে আবার তারা প্রমোশন না হচ্ছে 33% নিয়ে গেছে। নিয়োগের ব্যবস্থা আটকায় দিচ্ছে এবং সেটার মাধ্যমে তারা যে শূন্য আসন যে খালি হচ্ছে তারা সুন্দর মতো প্রমোশন নিয়ে নিচ্ছে। নার্সিং যারা করে তারা কি মাত্র 4 বছর প্র্যাকটিস করে আপনি ওই তারা কি ডক্টরের মর্যাদা কখনো পেতে পারে? সেম জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে, ওরা টেকনিশিয়ান ভাই। এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রকৌশল খাতের সকল দুর্নীতি এবং অনিয়মে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। পরে বুধবার সারা দেশ থেকে ঢাকামুখী লং মার্চ ঘোষণা করেন তারা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। রকুনুজ্জামানকে তার ডিপ্লোমা প্রকৌশলী সহকর্মীরা হত্যার হুমকি দিয়েছেন, এমন অভিযোগকে কেন্দ্র করে এই পাল্টাপাল্টি কর্মসূচির শুরু। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের একটি ফর্মড ইউনিট। দুপুর 1:45টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা। 70 জন নারী সহ 180 সদস্যের কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ। বিমানবন্দরে অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তা শান্তিরক্ষীদের বিদায় জানান। বাংলাদেশ পুলিশের ফর্মড ইউনিট 2005 সাল থেকে এবং নারী কন্টিনজেন্ট 2011 সাল থেকে কঙ্গোতে দায়িত্ব পালন করে আসছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারিয়ে স্বজনদের আহাজারি, আহতদের দীর্ঘ চিকিৎসা আর অভিভাবকদের প্রশ্ন। সবকিছুর মধ্যেই বেরিয়ে আসছে অব্যবস্থাপনা আর দায়হীনতার ভয়াবহ চিত্র। কে নেবে এই দায়? কোথায় থামবে এমন অনিয়মের মরণ খেলা? মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আবারও উঠে এলো এসব প্রশ্ন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই পরম সত্যিটাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা। তবে প্রশ্ন উঠছে, এই দায় কার? কিভাবে বিমান ওঠানামার অ্যাপ্রোচ লাইনে শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরির অনুমোদন পেল? ভবন নির্মাণে আদৌ কি মানা হয়েছিল বিল্ডিং কোড? ভবনে জরুরি বহির্গমন পথ কেন ছিল না? এটা কোনো বিল্ডিং এর আদলে করা না। এটা মনে করেন যে ওনারা ওনাদের কোনো স্থাপনার, আমার মনে হয় না যে ওনাদের মাইলস্টোনের যে স্থাপনা আছে কোন স্থাপনার সঠিক কোনো কাগজপত্র নির্মাণের দিতে পারবে না। মঙ্গলবার এমন সব প্রশ্ন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ও নিহতদের স্বজনরা। সেখানে নিজেদের আক্ষেপ আর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ তুলে ধরেন 9 দফা দাবি। ক্যাম্পাসগুলো থেকে বাচ্চাদের দেখা গেল যে এখানে ক্লাস 7-এর 4টা সেকশন আছে, 2টা সেকশনকে ওইখানে শিফট করছে, তখন আপনি কি করবেন? আমি তো ওইখানে বাচ্চা ভর্তি করিনি, আমি তো ভর্তি করছি 7 নম্বর সেক্টরে। আমাদের দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে
9 দফা দাবি উপস্থাপন করেছি। স্কুল কর্তৃপক্ষের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিংয়ের নামে ব্যবসা বন্ধের দাবিও তোলেন তারা। গার্ডিয়ানদের সাথে কথা বললে বুঝতে পারবেন তাদের বাণিজ্য এখনো চলতেছে। তো কোচিংয়ের জন্য অপেক্ষা না করলে তো আমার বাচ্চা আমার বাড়িতেই থাকতো। তো কোচিংটা জোর করে করানো হতো নানানভাবে প্রেশার দিয়ে। গত 21 জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হন 37 জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 82, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 69%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 87। রাজশাহী বিভাগে বায়ুমান 71, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 70। সিলেট বিভাগে বায়ুর মান 88, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71%। খুলনা বিভাগে বায়ুমান 58, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 84। বরিশাল বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 75। রংপুর বিভাগের বায়ুমান 80, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 62। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 73, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 55 আর সবচেয়ে খারাপ সিলেটে 88। ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং কাণ্ডে মিনহাজুল আবেদিন সাব্বিরকে সব দায় দিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ, অথচ তারা নাকি কোনো প্রমাণই পায়নি শাইনপুকুর ক্লাবের, যেটা কোনোভাবেই মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। দুজনের একই মত, অপরাধের মূলে না গেলে আটকানো যাবে না ফিক্সিংয়ের এই কালো থাবা। কোনো ক্রিকেটারের একার পক্ষে ফিক্সিং করা সম্ভব নয়, অবশ্যই তার সঙ্গে ক্লাব কর্মকর্তা এবং সংগঠকরা জড়িত ছিলেন বলেও দাবি করেন তারা। বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং নতুন কোনো ইস্যু নয়। ম্যাচ গড়াপেটার সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের নাম জড়ানো সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর শুরুর জীবন থেকেই। আইসিসির দুর্নীতি দমন বিভাগ, আকসুর তদন্ত, ঘরোয়া কমিটির তত্ত্বাবধান, আশরাফুল এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে শাস্তি, সবই হয়েছে লাল সবুজের ক্রিকেটে। সাকিব আল হাসানের ঘটনাও খুব বেশি পুরানো নয়। 2019-এ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোয় আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা পেতে হয়েছিল টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে। বিদেশি লিগ খেলতে গিয়ে উপহার নিয়ে শাস্তির মুখে পড়েছিলেন নাসির হোসেনও। বিপিএল নিয়ে মোটা দাগে অনেক আলোচনা হলেও ঢাকা প্রিমিয়ার লিগ সে তুলনায় ছিল মুক্ত। কিন্তু গত মৌসুমে শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে এক অদ্ভুতুরে স্ট্যাম্পিং আবারও আলোচনায় আনে স্পট ফিক্সিংকে। সমালোচনার মুখে আকুকে তদন্ত করতে দেয় বিসিবি। এরপর একাডেমি মাঠে ঘটনার সঙ্গে জড়িত 3 ক্রিকেটার সাব্বির, আলিফ এবং রহিমকে নিয়ে এসে ঘটনাটিকে পুনর্মঞ্চায়ন করেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার 4 মাস পর অবশেষে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আকু। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও সূত্র জানিয়েছে, তদন্তে ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে ম্যাচের ফলাফল পরিবর্তনে অন্যায় প্রভাব রাখা, দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং প্রমাণ নষ্ট করার 3 অভিযোগ এনেছে আকু। নিশ্চিতভাবে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও ক্রিকেটার সাব্বিরকে শাস্তির সুপারিশ করেছেন তারা। যদিও এই ঘটনায় শাইনপুকুর ক্লাবকে নির্দোষ বলেই মনে হয়েছে কমিটির। তবে এখানেই আপত্তি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। ওই ম্যাচটার উপর ডিপেন্ড করছিল যে অগ্রণী ব্যাংক ক্লাব সুপার লিগে যাবে কি যাবে না। সো আমি অগ্রণী ব্যাংকের ক্যাপ্টেন ছিলাম, আমরা খেলাটা খুব ফলো করছিলাম মন দিয়ে। তখন আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং খুব খারাপও লেগেছে। ওই ছেলেটা কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। একটা খেলোয়াড় অনেক সময় ট্র্যাপড হয়ে যায় যে তোমাকে আমি টাকা দিব না, বা তোমাকে একটা মানুষের কাছে সে হয়তো কন্ট্যাক্ট করেছে, সেই মানুষটা তাকে তার টাকাটা দেয়। কোনো কারণে তাকে ম্যানেজমেন্ট থেকে যদি তাকে ইনফরমেশন দেয় যে এটা করতে হবে, ওটা করতে হবে, সে আসলে কুল খুঁজে না পেয়ে হয়তো দেখা গেলো যে তাকে রং ডিসিশন নেয়। তবে ফিক্সিংয়ের ঘটনাকে এত সরল করে দেখতে চান না পাইলট। তার মতে এখানে দায় আছে বিসিবিরও। তাই সমস্যাগুলোকে একচোখাভাবে না দেখে সমাধানে আরও সহনশীল হওয়ার পরামর্শ সাবেক ক্যাপ্টেনের। সঙ্গে আরও যুগোপযোগী করার আহ্বান আকুকে। খেলার উইকেট যেমন ডেভেলপ করা দরকার, আম্পায়ার সব কিছু যেমন ডেভেলপ করা দরকার, ঠিক আমার মনে হয় যে অ্যান্টি কারাপশন ইউনিটটা আমার মনে হয় যে ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। বিকজ বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া না, বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড না, যে এখানে বেশিরভাগই মানুষই সবাই ভালো সৎ।
এখানে অনেক দুর্নীতির কাজগুলো বেশি জড়িয়ে আছে। তো এর জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেটটাকে যদি ডেভেলপ করতে হয় সেখানে আমার মনে হয় যে অ্যান্টি কারাপশন ইউনিটটাকে খুব স্ট্রং এবং খুব টাইট করা উচিত। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ক্যাম্পাস, প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ভোটের দিন মাঠে থাকবে সেনাবাহিনী। 28 আগস্ট চাকসুর তফসিল ঘোষণা। যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতে এই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। এবং 10ম গ্রেডে আবেদনের সুযোগ চান স্নাতক প্রকৌশলীরা। 3 দাবিতে বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। ষড়যন্ত্রের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের গাজীপুরে বিক্ষোভ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।